রাজধানী সহ সারা দেশে মাঝারি ভূমিকম্প, আতঙ্কগ্রস্ত হয়ে ঢাকা, রাজশাহী ও লালমনিরহাটে ৩ জনের মৃত্যু, আহত শতাধিক। উৎপত্তিস্থল ভারতের মণিপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ৮। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে রাজশাহীতে গেল এক সপ্তাহে ১০ শিশুর মৃত্যু। হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা, সচেতনতার পরামর্শ চিকিৎসকদের। ৮ জানুয়ারি থেকে টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। প্রস্তুতি শেষ পর্যায়ে, পুরো মাঠ সিসি ক্যামেরার আওতায়। কক্সবাজার সমুদ্র সৈকতে গড়ে তোলা হচ্ছে নিরাপত্তা বলয়, স্থাপন করা হচ্ছে ফায়ার অ্যান্ড রেস্কিউ স্টেশন। টেকনাফ ও সেন্ট মার্টিনে বিশেষ ডুবুরি ইউনিট। এবং ২০২২ সাল পর্যন্ত বিশ্বে পুকুরে মাছ চাষে এগিয়ে থাকবে বাংলাদেশ, বলছে FAO। আমিষের ঘাটতি পূরণে বিশাল সমুদ্রকে কাজে লাগানোর পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছে আমি নিয়ামতুল্লাহ বাবু। ভোররাতে ভারতের মণিপুরে উৎপত্তি হওয়া বড় ধরনের ভূমিকম্পে কেঁপে উঠে পুরো বাংলাদেশ। উৎপত্তিস্থলে এর মাত্রা ছিল ৬.৭। ঢাকায় কম্পনের তীব্রতা ৬ ছিল বলে জানিয়েছে আর্থকোয়েক সোসাইটি। ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত হয়ে নামতে গিয়ে পূর্ব জুরাইনে একজন মারা গেছেন। এ সময় বিভিন্ন ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হন এক পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বেশ কয়েকজন। ভোর ৫টা ৭ মিনিটে কেঁপে ওঠে রাজধানী ঢাকা সহ সারা দেশ। এ সময় বিভিন্ন শপিং মল এবং বহুতল ভবন থেকে হুড়ুহুড়ি করে নেমে আসেন অনেকেই। হঠাৎ ঘুম ভেঙে নিচে নেমে আসা মানুষের মধ্যে দেখা যায় আতঙ্ক, ভয়। চতুর্দিকে একটা সরগোল, একটা উৎকণ্ঠা, একটা আতঙ্ক। এই অবস্থার মধ্যে আমরা এই রাত্র করে এই ঘুমের বাচ্চা নিয়ে নিচে চলে আসছি। যেমন পানি ঝলমল ঝলমল করে ওই রকম ভাবে হঠাৎ করে হয়েছে, পরে আমরা কিছু বুঝতে পারিনি। মানে অনেক ভয় পেয়ে গেছিলাম, মাত্রাটা এত বেশি ছিল যে প্রচন্ড, মানে খাটটা পুরো কেঁপে উঠছিল। এর ঝাঁকি দিচ্ছে বিল্ডিং, তো এই তো ভয়ে সবাই নামে আসছে আর কি। ভূমিকম্পের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কমপক্ষে ৬ জন লাফিয়ে পড়ে আহত হন। এছাড়া পুলিশ সদর দপ্তরের এক পুলিশও লাফিয়ে পড়ে আহত হন। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসেন। আতঙ্কে ছুটোছুটি করে পূর্ব জুরাইনে এক শিক্ষক মারা গেছে। সয়েল সায়েন্সের ছাত্র ইকবাল হোসেন, মাস্টার্স স্টুডেন্ট, ও ৪ তলা থেকে লাফ দেয়। তাড়াতাড়ি করে নাপতেছে, ওড়াউড়ি করে পড়ে এক সাইড থেকে পড়ে যায়, এই অবস্থা আছে। বড় ভাইয়েরা সবাই উঠা দৌড় দিচ্ছে, ওটার সাথে সাথে আমি পেছনে দৌড় দিচ্ছি, বাট আমার স্পিডটা তো বেশি ছিল। আইদারকে আমি ৩ তলা থেকে লাফ দিচ্ছি নাকি পড়ে গেছি, ওইটা আমার ওই সময় সেন্সটা ছিল না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন আহত প্রায় ৪০ জন চিকিৎসা নিতে আসেন। ইউনিভার্সিটির যে স্টুডেন্ট আছে তার কয়েক জায়গায় ফ্র্যাকচার আছে, হিপ ডিসলোকেশন আছে, পায়ে ফ্র্যাকচার আছে, সেগুলো রিডাকশন করা হয়েছে। পুলিশ কনস্টেবল একজন ভর্তি করেছি আমরা, তারও 2 পায়ে ফ্র্যাকচার আছে। আহতদের মধ্যে অনেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর মতো সারা দেশে ভূমিকম্পের প্রচণ্ড ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়ে নারী, শিশু ও বৃদ্ধ সহ সব শ্রেণীর মানুষ। এ সময় ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন তারা। ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত হয়ে রাজশাহী ও লালমনিরহাটে 2 জন মারা গেছেন। এছাড়া সিলেটে অন্তত 40 জন সহ দেশের বিভিন্ন স্থানে শতাধিক মানুষ আহত হন। আমাদের ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোর ৫টার দিকে প্রচণ্ড ঝাঁকুনিতে কেঁপে ওঠে সিলেট নগরী। এ সময় জিন্দাবাজার এলাকার একটি টিন শেড বাড়ির উপর পাশের নির্মাণাধীন বহুতল ভবনের একটি অংশ ধসে পড়ে। এতে বাড়ির গৃহকর্তা সহ আহত হন 3 জন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া বিভিন্ন এলাকায় আহত হয়েছেন অন্তত 40 জন। ভূমিকম্প শুরু হয় তখন আমার মেয়েটাকে নিয়ে বিছানা থেকে নামতেছিলাম, খুব জোরে একটা ঝাঁকি দিচ্ছে, তখন আমি পড়ে দিয়েছিলাম উপরে। তখন থেকে আমার পাওটা দেখি গিলু আসছে, যে একটা গিলুটা সরে গেছিল। প্রথমে ঝাঁকড়া দেওয়ার পরে আমার মেয়েকে কুলে নিছি, নেওয়ার পরে আমার স্বামী উনাকে, আমাদের দুজনকে বাঁচাইতে গিয়ে উনার মাথা ফাইটা গেছে সারা। আমার মাথা এই জায়গায় পড়ছে, আস্তা মাথা ফুলা, পায়ে পড়ছে ইট। দেওয়াল ভেঙে পড়ে ঘরের উপরে পড়ে, ওইখানে 4 জন, আমাদের ঘরে 4 জন মেম্বার গুরুতরভাবে আহত হয়। এখন এই অবস্থা, মালিক এখনো আসে নাই, ওকে বারবার ফোন করার পরে উনি আসতেছে না। উনি বলতেছে এটা প্রাকৃতিক দুর্যোগ। খারাপ কোনো ঘটনা ঘটে যেগুলো হয়েছে, জাস্ট একটু দৌড়াইতে গিয়ে ব্যথা পেয়েছে, বা একটু একজন আছে লাফ দিয়ে পড়ে গেছিল একতলা থেকে, আর 2-1 একটু ব্যথা পাইছে, মানে কোনো হয়তো কিছু পড়ে গেছে মাথার উপরে, এরকম, মানে সিরিয়াস কোনো ভর্তি হয় নাই।
রাজশাহীতে ভূমিকম্পের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। অনাকাঙ্ক্ষিত ওই মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। ভূমিকম্পের আতঙ্কে ধরেন স্টপ করার পরে এই সমস্যা। কটার সময়? এই 5টা, 5:30। তারপর হাসপাতালে যেতে মারা গেছে। চট্টগ্রামে আতঙ্কিত হয়ে পড়েন নারী, শিশু ও বৃদ্ধ সহ সব শ্রেণীর মানুষ। এ সময় ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন তারা। ক্ষয়ক্ষতির তেমন কোনো খবর পাওয়া না গেলেও মানুষের মুখে এখন শুধুই ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা। গাড়িতে যে মাল ঢুকেছে চাই দেখি যে ডাম গাড়িতে পড়ে গেছে, তো সেরকম গাড়ি একটা ঝুঁকি উঠেছে, আশেপাশে দেখলাম মানুষ একটা চিলাচিলি আওয়াজ পাইলাম, তখন বুঝতে পারলাম যে এটা ভূমিকম্প হয়েছে। বাইরে গিয়ে দেখলাম চতুর্দিকে ওই পশু পাখিরা চেঁচামেচি করতেছে, মানুষ নামাজের জন্য প্রস্তুতি নিয়ে আসতেছে। ঠিক ওই মুহূর্তগুলি এইভাবে অনুভব করছে। খুলনায় ভূমিকম্পের পর হুড়োহুড়ি করে রাস্তায় নেমে যান বাসাবাড়ির লোকজন। এ সময় ঘুমন্ত মানুষের চোখে মুখে দেখা যায় আতঙ্কের ছাপ। এদিকে আতঙ্কিত হওয়ার কিছুই নেই বলে জানিয়েছে আর্থকোয়েক সোসাইটি নামে সংস্থাটি। সাবিত সারোয়ার, সময় সংবাদ। এদিকে ভূমিকম্পে পুরান ঢাকার মাজেদ সরজার রোডের 6তলা একটি ভবন হেলে পড়েছে। সেখানে আছেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। হ্যাঁ বাবু, রাজধানীর যে পুরান ঢাকা রয়েছে এখানকার একটি কিন্তু জনপ্রিয় এলাকা হলো আলাউদ্দিন রোড, তার ঠিক পাশে মাজেদ সড়ক রোড নামে আরেকটি এলাকা রয়েছে, মাজেদ সর্দার সড়ক। সেখানে কিন্তু আপনি জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন বেশ কয়েকটি সুইপারদের কলোনি রয়েছে। এখানে কিন্তু 5-6টি বড় বড় বিল্ডিং রয়েছে, সবগুলো কিন্তু 5তলা। আপনি যদি একটু দেখেন সেখানকার একটি বিল্ডিং, আপনি যে সাদা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই সাদা বিল্ডিংটি কিন্তু আজ সকালে যখন ভূমিকম্প হয়েছে তখন এই বিল্ডিংটি কিন্তু উত্তর পশ্চিম দিকে কিছুটা হেলে পড়ে আরেকটি যে কোয়ার্টার, সেই কোয়ার্টারের উপর কিন্তু পড়েছে। আমরা কিন্তু পশ্চিম পাশে গিয়ে দেখেছি কিন্তু এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলেছেন কম হলেও 6 ইঞ্চি কিন্তু এই বিল্ডিংটি পশ্চিম দিকে হেলে পড়ে এখানকার যে আরেকটি কলোনি রয়েছে সুইপারদের কলোনি, সেই কলোনির উপর গিয়ে পড়েছে। এবং আমরা কিন্তু এখানে খোঁজ নিয়ে জেনেছি যে বিল্ডিংটি হেলে পড়েছে 6তলা যে সাদা বিল্ডিংটি, এখানে কিন্তু কমপক্ষে 60টি ফ্যামিলি থাকে, 60টি পরিবার থাকে যারা সবাই সুইপার পেশার সঙ্গে জড়িত। এবং এখানে কিন্তু ছোট ছোট রুম রয়েছে যেসব, এবং এই জন্য প্রতিটি কিন্তু ফ্লোরে 10টি করে পরিবার থাকার ব্যবস্থা রাখা হয়েছে। এবং এখানে আপনি যে অবস্থা দেখছেন, এখানে আমরা কিন্তু দেখেছি একদম পুরোপুরিভাবে কিন্তু একটি বিল্ডিং আরেকটি বিল্ডিং এর উপর গিয়ে পড়েছে। এবং ওই বিল্ডিংটি কিন্তু এখন এটির একটি যদি আমরা বলি সাপোর্ট হিসেবে কিন্তু কাজ করছে, সহযোগী হিসেবে কাজ করছে। যদি এই বিল্ডিংটি সামনের পাশে না থাকতো তাহলে আসলে যে কোনো ধরনের কিন্তু একটা অঘটন ঘটে যেতে পারতো বলে মনে করেন এখানকার স্থানীয়রা। তো এখানে কিন্তু আমরা এসে জানতে পেরেছি সকালে কিন্তু এখানে সকালের পরপরই কিন্তু এখানে সিটি কর্পোরেশন, স্থানীয় যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, ফায়ার সার্ভিস রয়েছেন, তারা কিন্তু এসে পরিদর্শন করে গিয়েছেন। এবং এখানকার যে এই বিল্ডিংয়ে যে প্রায় 60টি পরিবার থাকে আমি আপনাকে জানিয়েছি, তাদেরকে কিন্তু আসলে নিরাপত্তার খাতিরে কিন্তু বিল্ডিং থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এবং আমরা কিন্তু ছাদে কিছুক্ষণ আগেও দেখেছি বেশ কিছু কিন্তু মানুষজন ছিল যারা আসলে পর্যবেক্ষণ করছিল। এবং সিটি কর্পোরেশন এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু বলে গিয়েছেন যে এখানে রাজুক এবং বুয়েটের একটি ইঞ্জিনিয়ারিং প্রতিনিধি দল আসার পরেই আসলে মূলত সিদ্ধান্ত হবে যে আসলে এখানকার পরবর্তী যে দিক নির্দেশনা তারা দিয়ে যাবেন। এবং এখানে কিন্তু এই বিল্ডিংটি হেলে পড়ার পর কিন্তু খবরে প্রকাশ পাওয়ার পর কিন্তু আপনি দেখছেন প্রচুর সংখ্যক উৎসুক জনতা কিন্তু এখানে এসেছে, তারা কিন্তু ভিড় করছেন, তারা কিন্তু দেখছেন আসলে বিল্ডিংটি কিভাবে কি কোন দিকে কাত হয়ে পড়লো। এবং আমরা কিন্তু ভিতরে গিয়ে যতটুকু দেখেছি আসলে দেয়ালেও কিন্তু আমরা কিছু ছোট ছোট ফাটল দেখেছি। তারা কিন্তু দাবি করছেন, এখানকার যারা বসবাসকারী রয়েছেন তারা দাবি করছেন যে আজকের যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের কারণেই কিন্তু এই ফাটলগুলো ধরেছে বলে তারা আমাদের কাছে দাবি করেছেন। যদিও আমরা কিন্তু সেটি দেখেছি, ভিতরে কিছু ফাটল আছে। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন বিল্ডিং কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্তুতি খুবই লম্বা একটি বিল্ডিং। কিন্তু আপনি যদি একটু আমি আপনাকে দেখাই উত্তর দিকে বিল্ডিংটি কিন্তু অনেক লম্বা একটি বিল্ডিং। এবং এখানকার যারা স্থানীয়রা আমাদেরকে বলেছেন যে 10 বছর আগে কিন্তু এই বিল্ডিংটি উদ্বোধন করেছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এবং এই বিল্ডিংয়ে কিন্তু যারাই থাকেন তারা কিন্তু প্রত্যেকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন যে সুইপার বা মেথড আমরা যাই বলি সেসব পেশার সঙ্গে কিন্তু জড়িত। এখানে কিন্তু মুসলমান হিন্দু সবাই কিন্তু আসলে এখানে কোনো ভেদাভেদ নেই, কিন্তু একসঙ্গে বসবাস করেন। এবং তারপরে কিন্তু আজকে যে আপনি জানেন যে সকাল 5:07 পুরো বাংলাদেশে কিন্তু 5.7 মাত্রার যে ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পের কারণে কিন্তু আপনি জানেন যে দেশেও ইতিমধ্যে বেশ কিছু হতাহতের ঘটনা আমরা জেনেছি। ঢাকা, রাজশাহী সহ বিভিন্ন জায়গায় কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে। তারই কিন্তু এখানে একটি কিন্তু আসলে ঘটনা ঘটেছে। বিল্ডিংটি আমরা দেখেছি পশ্চিম পাশে যে আরেকটি
কলোনি রয়েছে সেই আপনি যে দেখতে পাচ্ছেন যে অন্য রঙের যে সেটি কিন্তু সেই বিল্ডিং এর উপরে কিন্তু সাদা বিল্ডিংটি গিয়ে পড়েছে। এখানে কিন্তু একজন আমরা দেখেছি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের একজন পর্যবেক্ষক হয়ে তারা কিন্তু পর্যবেক্ষণ করছে এই বিষয়টি। তা আমরা যদি একটু তাদের কাছে জানতে চাই যে আপনারা আসলে এখানে তো এসেছেন, দেখেছেন আসলে কি দেখলেন, এখানে বিল্ডিংটা কি অবস্থা আপনারা দেখেছেন? বিল্ডিংটা আমরা যা দেখেছি এখানে প্রায় 6 ইঞ্চি হেলে গেছে এবং এই বিল্ডিংটা 2013 সালে নির্মিত এবং এই ইতিমধ্যে 2 বছরের মধ্যে বিল্ডিংটা এরকম একটা অবস্থার সম্মুখীন হলো। এখানে প্রায় 60টা পরিবার বসবাস করে। এখন বর্তমানে আমরা সেই পরিবারকে তারা বাইরে রেখেছি এবং বুয়েট এবং রাজুক তারা এসে যদি বলে এটা বসবাস করা যাবে তখন তাদেরকে আমরা উঠিয়ে দেবো সেই বিল্ডিংয়ে। এখন জি, আপনারা কি মনে করছেন, আপনারা যতটুকু দেখে মানে পরিবেশ আন্দোলনে আপনারা কাজ করেন, আসলে এই বিল্ডিংটা আসলে কি ঝুঁকিপূর্ণ ছিল নাকি ভূমিকম্পের জন্য, যেহেতু একটি বড় ধরনের ভূমিকম্প সেহেতু হেলে পড়েছে, আপনারা আসলে কি দেখেছেন? এটা আমরা যা ছোটবেলা, আমি এখানকার স্থানীয়, আমি ছোটবেলা দেখেছি এখানে এই জায়গাটা একটা খাল ছিল এবং এখানে ডুবা একটা জায়গা ছিল, সেখানে বিল্ডিংটা করা হলো। এত প্রথম থেকে আমার মনে হয় সেটা ত্রুটিপূর্ণ ছিল, না হলে এই ধরনের অবস্থাটা হওয়ার কথা না। এবং আশপাশে অনেক বিল্ডিং রয়েছে 6 তলা, কিন্তু সেগুলো তো এরকম হয় নাই। সেক্ষেত্রে এই বিল্ডিং না থাকলে কোনো সমস্যা হতো কিনা আসলে? বিল্ডিংটা হ্যাঁ, এখানে সমস্যা হতো অবশ্যই, বিল্ডিংটা আরো হেলে পড়ে যেত, কিন্তু এই সাপোর্টিং বিল্ডিং একটা পাশে থাকাতে সে বিল্ডিং রক্ষা পেল। কাজে অনেক পরিবারই এই দুর্গ রক্ষা পেয়েছে এবং বর্তমানে আমি নিচতলা দেখেছি অনেক ফাটল ধরেছে, নিচতলাটা ফাটল রয়েছে। আপনি কিন্তু বাবু শুনতেই পাচ্ছিলেন যে উনি বলছিলেন যে যদি এই সাপোর্টিং যে বিল্ডিংটি যে রয়েছে সেটি যদি না থাকতো সেক্ষেত্রে কিন্তু এখানে একটি বড় ধরনের আসলে অঘটন ঘটার সম্ভাবনা ছিল বলে তিনি কিন্তু আমাদের জানিয়েছেন, যিনি আসলে বাংলাদেশের পরিবেশ নিয়ে কাজ করেন। এবং এছাড়াও কিন্তু তিনি বলছিলেন যে সেই প্রথম থেকে যখন বিল্ডিংটি করা হয়েছিল তখন থেকে কিন্তু ঝুঁকিপূর্ণের কথা কিন্তু তারা আসলে নাকি বলে আসছিলেন বলে আমাদের জানিয়েছেন। এবং এখানে তারা বলছেন যে এখানে কিন্তু ডোবা ছিল, খাল ছিল, যে কারণে হয়তো পাইলিংটা আসলে কতটুকু মজবুত ছিল সেটি নিয়েও কিন্তু তারা আসলে প্রশ্ন তুলেছেন। তো সব মিলিয়ে বাবু পুরান ঢাকার যে বিল্ডিং হেলে পড়ার খবরের এই ছিল সবশেষ অবস্থা। বাবু, দর্শক, পুরান ঢাকার মাজেদ সর্দার রোডের হেলে পড়া ভবন সম্পর্কে সবশেষ জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। চলে যাচ্ছি পরের সংবাদে। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভারতের মণিপুর। 6.7 মাত্রার ভূমিকম্পে রাজ্যে এখন পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে শতাধিক। ক্ষয়ক্ষতির মাত্রা জানা না গেলেও এরই মধ্যে আসামের গুয়াহাটি থেকে 2টি উদ্ধারকারী দল ইম্ফলের উদ্দেশ্যে রওনা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় আসামে অবস্থানরত স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ভোরে স্থানীয় সময় 4টা 35 মিনিটে 6.7 মাত্রার ভূকম্পনে কেঁপে ওঠে ভারতের মণিপুর রাজ্য। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। বাসাবাড়ি ছেড়ে নিচে নেমে আসেন অনেকেই। সব বাড়ি তো এখানে দোতলা তিনতলা, সবাই তাই খুব ভীত। দেখুন সবাই ভয় পেয়ে রাস্তায় নেমে এসেছে। একদম ডর তো সবই কো লাগা। এরপর সকাল হতে না হতেই ইম্ফলের স্থানীয় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠতে শুরু করে আহতদের গঙ্গানিতে। একই চিত্র পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের জেলা হাসপাতালেও। আমার ভাই আহত হয়েছে, দ্রুত তাকে নিয়ে হাসপাতালে আসলাম। এর মধ্যে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। গুয়াহাটি থেকে 2টি দল উদ্ধার কাজের জন্য ইম্ফলে গিয়েছে। এছাড়া বহু স্বেচ্ছাসেবীও অংশ নিয়েছে উদ্ধার কাজে। ভূকম্পনের তীব্রতার মাত্রা বেশি হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো ভারতেই। কম্পনের কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অনেকেই ভূমিকম্পের ক্ষয়ক্ষতির ছবি পোস্ট করতে শুরু করে। ছবিতে দেখা যায় বিভিন্ন সড়কে ফাটল দেখা দিয়েছে ভূমিকম্পের প্রভাবে। এছাড়া একটি ধসে পড়া নির্মাণাধীন 6 তলা ভবনও সেসব ছবিতে দেখা যায়। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটার বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা USGS প্রথমে ভূমিকম্পের মাত্রা 6.8 জানালেও পরে তারা তা কমিয়ে 6.7 নিয়ে আসে। সংস্থাটি আরও জানিয়েছে ভূকম্পনের গভীরতা ছিল 55 কিলোমিটার। আমাদের রিখটার স্কেল অনুযায়ী 6.7 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে আসাম মণিপুর সীমান্তে। ইম্ফল থেকে 30 থেকে 35 কিলোমিটার উত্তর পূর্বে। উত্তর পূর্বাঞ্চলের পুরো এলাকাটি আসলে ভূমিকম্প প্রবণ অঞ্চল। আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম এবং ত্রিপুরাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ, ভারত ছাড়াও মিয়ানমারে ভূকম্পন টের পাওয়া যায়। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। শীতের প্রকোপ বাড়ায় রাজশাহীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগের আক্রান্ত শিশুর সংখ্যা। গত এক সপ্তাহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 10 শিশু মারা গেছে। হঠাৎ করেই রোগীর চাপ বাড়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তব্যরত চিকিৎসকদের। অবশ্য শীতে ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। হিম শীতল বাতাসে বাড়ছে শীতের প্রকোপ। এ কারণে ঠান্ডাজনিত ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, কাশি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে শিশুরা। গেল এক সপ্তাহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে প্রায় 350 শিশু। বাড়তি রোগীর চাপে শিশু ওয়ার্ডের বেড ভরে যাওয়ায় অনেকেরই ঠাঁই হয়েছে মেঝেতে। বাচ্চা ঠান্ডা লেগে সর্দি, কাশি, তারপরে নিউমোনিয়া হয়ে গেছে। আগে তো অনেকটা ভালো আছে, শুধু কাশিটাই আছে। কাশিটা ভালো হলে আমরা চলে যাই। বাচ্চার ঠান্ডা লেগেছিল, এই পাতলা পায়খানা হয়েছে, উপরে জায়গা পাইনি, নিচে বসেছি। অবশ্য কর্তব্যরতরা বলছেন সীমিত বেডের কারণে এমন দশা। পাশাপাশি বাড়তি রোগীর চাপ সামলাতেও হিমশিম খেতে হচ্ছে তাদের। বেডে থাকার সাথে যেটা অতিরিক্ত হয়ে যায় সেগুলো আমরা ওখানে ম্যাট্রেস দিয়েছি, নিচে দিয়ে উপরে কম্বল দিয়ে দিয়েছি। কেউ একজন মর্নিং করতেছে, কেউ ইভিনিং, কেউ নাই, দেখা যাচ্ছে কেউ কোনো রেস্ট পাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের ইন্টার্ন যদি পেরিফেরিতে একটু বেশি হয় তাহলে আমাদের একটু ডিউটিটাও রিল্যাক্স হয় এবং আমরা কাজে মনোযোগ দিতে পারি। এই অবস্থায় শিশুদের ঠান্ডাজনিত রোগের হাত থেকে বাঁচাতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। গরম কাপড় পরায় রাখতে হবে, ঠান্ডা জিনিস খাওয়ানো যাবে না, এগুলো করলে ডায়রিয়াটা কমে যাবে। আর নিউমোনিয়া তো বাইরের বুকের দুধের পাশাপাশি বাড়িতে তৈরি হোমমেড খাবার দিতে হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 4টি শিশু ওয়ার্ডে গেল এক সপ্তাহে 10 জন শিশু মারা গেছে। এখনও যারা ভর্তি রয়েছেন, কর্তব্যরত চিকিৎসকরা বলছেন অল্প সংখ্যক চিকিৎসক দিয়ে তাদের সেবা দেওয়াটা অনিশ্চিত হয়ে পড়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদে আরো থাকছে, বাড়তি ক্লাসের নামে নীলফামারীর সৈয়দপুরের স্কুলগুলোতে চলছে নাইট কোচিং। অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তার। জুট আইন 2015-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরের জন্য বিমান পরিবহন চুক্তির খসড়ার অনুমোদনও দেয়া হয় মন্ত্রিসভায়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব কথা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ অন্যান্য সদস্যরা। বিশ্বে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা পা দিতে যাচ্ছে 50তম পর্বে। 8 জানুয়ারি আমবায়ানের মধ্য দিয়ে শুরু হবে এবারের ইজতেমা। ইতিমধ্যে ইজতেমার 85% কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। পুরো ইজতেমা মাঠকে প্রথমবারের মতো সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টঙ্গীর তুরাগ তীর থেকে ফিরে আরো জানাচ্ছেন মাহমুদ রাকিব। মুসল্লিরা মাঠের কে কোথায় অবস্থান করবেন তা যেন সহজে বোঝা যায়, সেজন্য স্বেচ্ছাসেবকরা তৈরি করছেন এমন নম্বর প্লেট। ইজতেমাকে সফল করতে টঙ্গীর তুরাগ তীরে এখন চলছে এমন সব শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। 73 বছর আগে শুরু হওয়া বিশ্ব ইজতেমা গেল কয়েকবারের মতো এবার অনুষ্ঠিত হবে 2 ভাগে। প্রথম পর্বে 17টি ও দ্বিতীয় পর্বে 16টি জেলার ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেবেন। বাকি জেলাগুলোর মুসল্লিরা অংশ নেবেন আগামী বছর। 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে 8 জানুয়ারি এবং শেষ পর্ব 15 জানুয়ারি। হাজার হাজার বিদেশি জামাত অলরেডি অবস্থান করতেছে। এরা ওদের জন্য যত টেন্ট আছে এমনি আরো ব্যাপক পরিসরে অধিক পর্যন্ত বাড়ানো হয়েছে। 85% পুরোপুরি কমপ্লিট। নিরাপত্তা নিয়ে কোনো এই ধরনের কোনো আমাদের আশঙ্কা নেই। আগত মুসল্লিদের সুবিধার্থে সেনাবাহিনীর সহায়তায় তুরাগ নদীতে তৈরি করা হয়েছে 6টি ভাসমান সেতু। এছাড়া আগের 17টি টয়লেটের সাথে নতুন যোগ করা হয়েছে আরো 12টি। পবিত্র হজের পরে বিশ্বে মুসলমানদের সবচেয়ে বড় জমায়েত হয় বাংলাদেশের এই বিশ্ব ইজতেমাকে ঘিরেই। ইতিমধ্যেই এবছর ইজতেমার সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা। পাশাপাশি সরকারের পক্ষ থেকে ইজতেমায় আগত সকল দেশি বিদেশি মুসল্লিদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে শতভাগ প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। এবারই প্রথম আমরা সিসিটিভির ব্যবস্থা করছি। অত্যাধুনিক মানের 5টা ওয়াচ টাওয়ার আমরা নির্মাণ করেছি। আমাদের 5টা সাব কন্ট্রোল রুম থাকবে। 20টি বোম ডিসপোজাল টিম আমাদের সাথে রয়েছে। তাৎক্ষণিক সেখান থেকে যেন আমরা বিভিন্ন জায়গায় মুভ করতে পারি। উৎসাহ উদ্দীপনা নিয়ে আল্লাহকে স্মরণ করে এখানে আসছেন, কাজে এখানে ভয়ের কোনো কারণ নেই। জামাতের যারা নেতৃবৃন্দ তাদের সঙ্গে আলাপ হয়েছে, তাদের নিরাপত্তার ব্যাপারটা আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা এখানে ব্যবস্থা নিচ্ছি। এছাড়া মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে 5 স্তরের নিরাপত্তা ছাড়াও ইজতেমার আগে টঙ্গী গাজীপুর এলাকায় কয়েকটি তল্লাশি অভিযানের কথা জানিয়েছেন পুলিশ সুপার।
মাহমুদ রাকিব, সময় সংবাদ, গাজীপুর। এদিকে টাঙ্গাইলে গুলিতে একজন নিহত হয়েছে। র্যাবের দাবি বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও 10 জন। র্যাব 12 এর কোম্পানি কমান্ডার জানান, গতরাতে আন্তজেলার ডাকাত দলের সদস্যরা ডাকাতি করতে বের হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে সদর উপজেলার মাগুরাটা গ্রামে ডাকাতি করার সময় র্যাব তাদের ঘিরে ফেলে। এ সময় র্যাবকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ এবং গুলি করে ডাকাত দলের সদস্যরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে মোস্তফা মিয়া নামে এক ডাকাত নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে র্যাব 12। যখন একটা বাড়িতে ঢোকার চেষ্টা করে, আমরা ঘেরাও করি, তখন তারা দুইটা ককটেল চার্জ করে আমাদেরকে। এখানে আমরা 11 জন ডাকাতের মধ্যে 10 জনকে আমরা জীবিত অবস্থায় উদ্ধার করি। তারা পরবর্তী সময় আহত হয়। আরেকজন সে পালিয়ে যাওয়ার সময় পরবর্তীতে আমাদের গুলিতেই সে নিহত হয়। প্রথমবারের মতো কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের সুবিধার্থে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তুলতে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে আমেরিকার বিখ্যাত টেলিভিশন সিরিজ বে ওয়াচের অনুকরণে সৈকতের 4টি পয়েন্টে স্থাপন করা হচ্ছে ফায়ার অ্যান্ড রেস্কিউ স্টেশন। একই সঙ্গে টেকনাফ এবং সেন্ট মার্টিনে থাকবে ফায়ার সার্ভিসের দুবুরি দল সমৃদ্ধ বিশেষ ইউনিট। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের দৈর্ঘ্য প্রায় 134 কিলোমিটার। এর বাইরে টেকনাফ এবং সেন্ট মার্টিনের বিস্তীর্ণ বালুকা বেলা সহ অন্তত 10টি বিনোদন স্পট রয়েছে। আর এখানকার নয়নাবিরাম সৌন্দর্য দেখার জন্য বছরে 10 লাখের বেশি পর্যটক ভিড় জমায় কক্সবাজারে। কিন্তু এখন পর্যন্ত সরকারি উদ্যোগে পর্যটকদের নিরাপত্তায় তেমন কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি। বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হাতে গোনা কয়েকজন লাইফগার্ডে শেষ ভরসা। ফলে প্রতি বছরে এখানে সাগরে ডুবে প্রাণহানির ঘটনা ঘটে। 4টি প্রতিষ্ঠানে লাইফগার্ড কাজ করতেছে। এখানে 4টি হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান। এমন দিন আসে 10,000 30,000 লোক হয়, কিন্তু আমাদের লাইফগার্ড আছে মাত্র পুরা 20টাতে 40 থেকে 45 জন। পর্যটকদের নিরাপত্তায় অবশেষে টনক নড়েছে সরকারের। এই অবস্থায় শুরু হয়েছে কক্সবাজারে বে ওয়াচ ফায়ার অ্যান্ড রেস্কিউ স্টেশন স্থাপনের প্রক্রিয়া। 4টা বন্ডে আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের টিমগুলো কাজ করবে। আমার বে ওয়াচ টাওয়ার থাকবে এবং মেরিন ডেপটা আমরা 120 কিলোমিটার এটা আমরা কভার করব। বে ওয়াচ ফায়ার অ্যান্ড রেস্কিউ স্টেশন শুধু পর্যটকদের নিরাপত্তায় নয়, প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে উপকূলীয় এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে আনার কাজও করবে। যারা টুরিস্ট কক্সবাজারে আসে তারা অনেক সময় সমুদ্রে পানিতে ডুবে যায়, তাদেরকে দ্রুত রেস্কিউ করা সম্ভব হবে যথাসম্ভব। হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহের কারণেই এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে স্থানীয়ভাবে প্রতিবেদন দাখিল করা হয়েছে। বর্তমানে প্রস্তাবনাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে। কমল দে, সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে আরো থাকছে, টি-20তে পরিণত হতে কিছুটা সময় লাগবে বাংলাদেশের, মত মাশরাফির। বললেন এখন লক্ষ্য ওয়ার্ল্ড টি-20 কোয়ালিফায়ারের বাধা পেরোনো। সরকারি বিধি অমান্য করে নীলফামারীর সৈয়দপুরে প্রায় সবগুলো স্কুলেই অতিরিক্ত সময় শিক্ষাদানের নামে চলছে নাইট কোচিং। কোচিংয়ের অতিরিক্ত ফি দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন অভিভাবকরা। তবে এই কোচিংয়ের ফলে স্কুলগুলোর রেজাল্ট ভালো হচ্ছে বলে দাবি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের। আর শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। নীলফামারীর প্রতিনিধি শাকির হোসেন বাদলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সরকারি বিধি অনুযায়ী কেবলমাত্র পড়াশোনায় দুর্বলদের জন্য অতিরিক্ত ক্লাস নেয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট করে দেয়া হয়েছে অর্থের পরিমাণও। কিন্তু এসব কোনো কিছুকেই তোয়াক্কা না করে নীলফামারীর সৈয়দপুরে ঢালাওভাবে সব শিক্ষার্থীদের বাধ্য করা হচ্ছে নাইট কোচিংয়ে। নেওয়া হচ্ছে অতিরিক্ত ফি। এতে কিছুটা উপকার হলেও রাতের বেলায় কোচিংয়ে আসতে নানা সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। আর নিয়মিত ক্লাসে পাঠদান করানো হলে এই কোচিংয়ের প্রয়োজন হতো না বলে মনে করেন অভিভাবকরা। রাতে আমার বাসা যাওয়া সম্ভব না, এই পড়াশোনার জন্য আমাকে মেসে থাকতে হচ্ছে নাইট কোচিং। রাস্তায় অনেক সমস্যা, ঘন কুয়াশা এবং রাতে চোর ডাকাতের ভয়। যখন পরীক্ষার সময় আসে ওই সময় তারা শুরু করে নাইট কোচিং করাতে হবে, অতিরিক্ত পয়সা নিতে হবে। তবে ব্যবসা নয়, শিক্ষার্থীদের ভালো ফলাফলের লক্ষ্যেই অতিরিক্ত সময় ক্লাস নেওয়া হচ্ছে বলে জানালেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা। মূল উদ্দেশ্য হচ্ছে যে রেজাল্টের মান উন্নয়ন, পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখা।
এদিকে অতিরিক্ত ক্লাসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে 5 থেকে 7,000 টাকা নেওয়া হলেও সরকার নির্ধারিত ফি তার চেয়ে অনেক কম বলে জানালেন উপজেলার শিক্ষা কর্মকর্তা। নির্দেশনা রয়েছে যে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস নিতে হবে, সেটির ফিও নির্ধারণ করে দেওয়া আছে। আমি তাদেরকে বলেছি যে আপনার এখন তো এসএসসির কোনো ক্লাস নেই, তাহলে আপনারা দিনে এই অতিরিক্ত ক্লাসটি, বিশেষ ক্লাসটি আপনারা নিতে পারেন। সৈয়দপুর উপজেলায় মোট স্কুলের সংখ্যা 26টি। এর মধ্যে পৌর এলাকায় 18টি গ্রামে রয়েছে 8টি স্কুল। সময় সংবাদ, নীলফামারী। মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জোরে সোরে গিয়ে চলছে প্রচারণা। প্রার্থীরা দিনরাত চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। সীমানা সংক্রান্ত জটিলতার কারণে বন্ধ থাকার পর হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 7 জানুয়ারি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে সিংগাইর পৌর এলাকা। প্রার্থীদের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পৌরসভার প্রতিটি অলিগলি ও রাস্তাঘাট। প্রার্থীরা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন গ্যাস, বিদ্যুৎ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন সৎ ও যোগ্য ব্যক্তিকেই তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চান তারা। 16.56 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভার মোট ভোটার সংখ্যা 20,014 জন। নির্বাচনে মেয়র পদে 6 জন, সাধারণ কাউন্সিলর পদে 34 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যারা যোগ্য তাকে ভোট দিব, যারা আমাকে দেখবে তাদেরকে আমরা সবসময় কাছে পাবো, তাকে সাড়া দিবে এবং আমাদের জনগণের জন্য কাজ করবে, তাদেরকে আমার দরকার। প্রথমে আমি মহিলাদের কাছে যাব, তাদের দুঃখ এবং দুর্দশার কথা শুনবো। পৌরসভার সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো পয়ঃনিষ্কাশন এবং ড্রেনেজ ব্যবস্থা। সেই ব্যবস্থাটাকে আমি উন্নত করবো ইনশাল্লাহ। এই সিংগার পৌরসভা নির্বাচনেও ইনশাল্লাহ আমি আশাবাদী সিংগার পৌরসভার জনগণ আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। দেশে কয়েক বছর ধরেই বাড়ছে মৎস্য চাষ ও আহরণের পরিমাণ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO বলছে 2022 সাল পর্যন্ত বিশ্বে পুকুরে মাছ চাষ সবচেয়ে বেশি বাড়বে বাংলাদেশে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে এরই মধ্যে উন্নত প্রজাতির পোনা আমদানি সহ নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। তবে বিশাল সমুদ্র থেকে মৎস্য আহরণেও দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। সফলতার গল্প সবার কাছে একরকম নয়। জীবিকার তাগিদে বিভিন্ন দেশ ঘুরে কয়েক বছর আগে দেশে ফিরেন ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের জসিমউদ্দিন মোল্লা। এরপর শুরু করেন মাছ চাষ। এতে সফল হয় তার ভবিষ্যৎ পরিকল্পনাও মাছ চাষকে ঘিরেই। মাছের প্রজেক্ট আরো বাড়ানোর চিন্তা ভাবনা করতেছি। যেমন এই বছরে আমি নতুন একটা প্রজেক্ট বাড়াইছি। যত ব্যবসা আছে এটার মধ্যে মাছ চাষের ব্যবসা সবচেয়ে বেশি। এমন ছোট ছোট উদ্যোগ সফলতার মুখ দেখায় উৎপাদন বাড়ছে দেশের মৎস্য খাতে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মূল্যায়নে দেখা যায় বিশ্বে মুক্ত ও বদ্ধ জলাশয় মৎস্য আহরণ ও উৎপাদনে বাংলাদেশের অবস্থান যথাক্রমে চতুর্থ ও পঞ্চম। আর এ খাতের উন্নয়নে মাঠ পর্যায়ে প্রযুক্তিগত সহায়তা বাড়ানোর পাশাপাশি আমদানি করা হচ্ছে মাছের উন্নত প্রজাতি। তেলাপিয়ার একটা জাত আছে যেটা আমরা মালয়েশিয়া থেকে আমদানি করেছি। গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ি আছে। এই দুইটা জাতকে রক্ষা করে একটা রোগমুক্ত জাত আমরা হাওয়াই থেকে আমদানি করেছি। আমাদের অবস্থানটা যাতে নিচে না নেমে যায়, এটা আমাদের প্রধান টার্গেট। বিশেষজ্ঞরা বলছেন অভ্যন্তরীণ আমিষের ঘাটতি পূরণ ও রপ্তানি আয় বাড়াতে আরো গুরুত্ব দিতে হবে সামুদ্রিক মৎস্য আহরণকে। ফিশারিজ প্রোডাকশন এখন আসছে আপনার প্রায় 35 লক্ষ মেট্রিক টন। এর মধ্যে 6 লক্ষ মেট্রিক টন আসে আপনার সমুদ্র থেকে। ডিপ সি ফিশিং যদি করি, লং লাইন যদি করি, টুনা মাছ যদি ধরি বা অন্যান্য মাছ যদি আমরা ধরার চিন্তা ভাবনা করি, তাহলে পরে সেটা বেড়ে সহজেই 10 লক্ষ মেট্রিক টন হতে পারে। গত 5 বছরে মৎস্য খাতের গড় প্রবৃদ্ধি 5.61%। আর দেশে মোট জনগোষ্ঠীর প্রায় 11% মানুষ জড়িত এই খাতের বিভিন্ন কার্যক্রমে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার চতুর্থ দিন আজ। এই মুহূর্তে রাজধানীর শেরে বাংলা নগরের মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী মোস্তফা মাহবুব। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহবুব, আসলে বাণিজ্য মেলায় দর্শনার্থীর যে প্রবেশের যে সংখ্যা বা প্রবাহ সেটি কিন্তু আমি কম দেখেছি, কিন্তু 2 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর এখন কিন্তু বেশ কিছু দর্শনার্থী আসলে বাণিজ্য মেলায় এসেছেন। আমার পিছনে দেখতে পাবেন আপনি দর্শনার্থীদের আনাগোনা আছে, খেয়াল করবেন। এখানে আসলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি কাপড়ের স্টল আমরা দেখতে পাচ্ছি। তো আসলে এই বাণিজ্য মেলায় যেমন আসলে অভ্যন্তরীণ বাজারে যেমন কেনাবেচার উদ্দেশ্যে
অবশ্যই উদ্দেশ্য থাকে, কিন্তু সবচেয়ে বড় উদ্দেশ্য থাকে আসলে দেশের যে রপ্তানির লক্ষ্যমাত্রা, সেই রপ্তানির লক্ষ্যমাত্রাকে বাড়ানোর জন্য, আসলে রপ্তানি পণ্যের বাজার বাড়ানোর জন্য কিন্তু এই বাণিজ্য মেলা একটা অন্যতম উৎস। তো এই মুহূর্তে আসলে আমরা একটু দেখতে পাচ্ছি এখানে মূলত বিভিন্ন ধরনের ক্লিনিং আইটেম পাওয়া যায়। এইসব পণ্য যেগুলো আমরা এই মুহূর্তে দেখছি, এগুলো কিন্তু আসলে বাংলাদেশেই তৈরি। এখানে বাংলাদেশেই প্রস্তুত করা হয়। বিভিন্ন রকম কেমিক্যালগুলো আসলে যেগুলো কাঁচামাল আমরা বলি, কাঁচামালগুলো কিন্তু বিদেশ থেকে আমদানি করে এখানেই আসলে তৈরি করা হয়। তো আমরা এখানে একটু কথা বলবো আপনাদের সাথে। তো আসলে এই কোম্পানি সম্পর্কে একটু জানতে চাই। কোম্পানিটা এটা 2008 সালে শুরু হয়েছে। কি ধরনের পণ্য আসলে আপনারা বানান এবং আপনার লক্ষ্য কি আসলে এখানে? আমাদের লক্ষ্য হচ্ছে এটা ক্লিনিং আইটেম, হ্যান্ড ওয়াশ, ডিশ ওয়াশ, ফ্লোর ক্লিনার, ক্লথ ওয়াশ, এই জাতীয় আইটেম আমরা উৎপাদন করে থাকি। আমাদের লক্ষ্য এক্সপোর্ট করা বিশ্বের বিভিন্ন দেশে। এই 4 দিনে আসলে কোনো দর্শনার্থী বা আন্তর্জাতিক পর্যায়ে কোনো দর্শনার্থী আপনাদেরকে ভিজিট করেছে? জি, ভিজিট করেছে। ইন্ডিয়ান ক্লায়েন্ট এসেছে, আমাদের অফার দিয়েছে, পরবর্তীতে আমরা আলোচনা করব। তো দর্শক, যেমনটা বলছিলাম, আসলে এই যে পণ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বাংলাদেশেই তৈরি হয় এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এগুলো কিন্তু বিদেশে রপ্তানির যোগ্য একটি পণ্য। তো এই ছিল আসলে আমার কাছে চতুর্থ দিনের সকালবেলার বাণিজ্য মেলার খবর। দর্শক, রাজধানী শেরেবাংলা নগর থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণের সবশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোস্তফা মাহবুব। দেশের বাইরের খবর। ইরানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। শিয়া নেতা নিমর আল নিমর সহ 47 জনের শিরচ্ছেদ কার্যকর করার পর তেহরানে অবস্থিত সৌদি দূতাবাসে হামলা চালায় বিক্ষোভকারীরা। এ হামলার ঘটনাকে কেন্দ্র করেই দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। রোববার সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল জোবায়ের কথা জানিয়েছেন। সেই সঙ্গে 48 ঘন্টার মধ্যে ইরানি কূটনীতিকদের সৌদি ত্যাগেরও নির্দেশ দিয়েছেন তিনি। যুক্তরাজ্যের হয়ে গুপ্তচর বৃত্তি ও পরিচয় গোপন করার অভিযোগে 5 জনকে হত্যার ভিডিও প্রকাশ করেছে ইসলামিক স্টেট জঙ্গিরা। আইএস এর অবস্থান সম্পর্কে তথ্য সরবরাহের অভিযোগে ওই 5 জনকে অজ্ঞাত মরুভূমি এলাকায় নিয়ে মাথার পেছনে গুলি ছুড়ে হত্যা করা জঙ্গিরা। 10 মিনিটের ওই ভিডিওটিতে দেখা যায় মুখোশ পরা এক অস্ত্রধারী জঙ্গি ব্রিটিশ ইংরেজি উচ্চারণে যুক্তরাজ্যে হামলার হুমকি দেয়। এই ভিডিও বার্তা ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের জন্য বলেও তারা উল্লেখ করে। পরে আরেক মুখোশধারী যুবক এই ব্রিটিশ ইংরেজিতে ইসলামে অবিশ্বাসীদের হত্যা করার হুঁশিয়ারি দেয়। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় মাজারি শরীফ শহরের ভারতীয় কনসুলেটে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় কয়েকজন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। তবে এখন পর্যন্ত সংখ্যা ও তাদের পরিচয় সম্পর্কে জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে কনসুলেটের সব কর্মকর্তা কর্মচারী নিরাপদে আছে বলে নিশ্চিত করেছেন ভারতের কনসাল জেনারেল বি সরকার। রোববার রাতে বন্দুকধারীরা কনসুলেটে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি ও বোমার বিস্ফোরণ ঘটে। হামলার দায় কেউ স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে পাকিস্তান সীমান্তবর্তী ভারতের পাঠানকোটে বিদ্রোহীদের ওপর সেনাবাহিনীর অভিযানের জবাবে এ হামলা চালানো হতে পারে। বাল্ক প্রদেশের গভর্নর মুনির আহমেদ ফাহাদের বরাত দিয়ে বিবিসি জানায়, হামলাকারীরা কনসুলেটের আশেপাশের কোনো ভবনে লুকিয়েছিল আর রাত ঘনিয়ে আসতেই তারা গোলাগুলি শুরু করে। বাংলাদেশ ক্রিকেট দল টি-20তে পরিণত দল হিসেবে প্রতিষ্ঠিত হতে একটু সময় লাগবে বলে মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সময় সংবাদকে তিনি জানান, ওয়ার্ল্ড টি-20 আসরের কোয়ালিফায়ার বাধা পেরোনোই মূল চ্যালেঞ্জ এখন। রঙিন পোশাকে দারুণ সময় উপভোগ করলেও খুব মিস করেন টেস্ট ক্রিকেট। দর্শক, হুমায়ুন কবির রোজের রিপোর্টে মাশরাফি বিন মুর্তজার সাক্ষাৎকার নিয়ে 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। টি-20 ফরম্যাটে বাংলাদেশ এখন পর্যন্ত 46টি ম্যাচ খেলে হেরেছে 32 আর জিতেছে মাত্র 13টিতে। এই পরিসংখ্যানই বলছে স্বল্প দৈর্ঘ্যের ক্রিকেটে এখনো অনেক পিছিয়ে টাইগাররা। কিন্তু অসাধারণ নেতৃত্ব গুণে ওয়ানডেতে বাংলাদেশ দলকে পরিণত করার কারিগর মাশরাফি আছেন বলেই ক্রিকেট পিয়াসীরা স্বপ্ন বুনছেন ধুমধারাকার এই টি-20 ক্রিকেটেও পরাশক্তি দলে পরিণত হবে বাংলাদেশ। তবে ক্ষণে ক্ষণে রং বদলানো এই ক্রিকেটে পরিণত দলে রূপ দিতে সময় চাইলেন অধিনায়ক। রাতারাতি কিছু হবে না। আমি যদি এখন চিন্তা করি যে না আমাদের টিমটা এখনই ইমপ্রুভ করে ফেলবো, সেটা কিন্তু সম্ভব না। আর স্পেশালি টি-20তে সেটা সম্ভবই না। সবাই একটু বোঝার চেষ্টা করবেন যে আসলে আমরা এই ফরম্যাটটা কখনোই এরকম খেলি না এবং আমাদের কিছু জায়গায় ল্যাকিং সবসময় ছিল, যেগুলো আমরা চেষ্টা করছি ওই প্লেয়ারগুলো এসে, ইয়াং প্লেয়াররা এসে ওখানে পারফর্ম করবে এবং করছেও সেটা। সো কিছুটা সময় অবশ্যই দিতে হবে।
বিপিএলে মিরপুরের উইকেটের ভুতুড়ে আচরণে আদর্শ প্রস্তুতি হয়নি টাইগারদের, তাই ওয়ার্ল্ড টি20 আসরের মূল পর্বে খেলাটাকে চ্যালেঞ্জ হিসেবে নিলেন ম্যাশ। এই মোমেন্টে আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ওয়ার্ল্ড কাপে আমাদের সেকেন্ড রাউন্ডে যাওয়া। সো ওইটা নিয়ে আমার কাছে মনে হয় ভাবতে হবে, তার আগে জিম্বাবুয়ে যদি আসে, এশিয়া কাপ, এইগুলো যদি আমরা ভালো খেলি অটোমেটিক্যালি ওয়ার্ল্ড কাপে একটা কনফিডেন্স নিয়ে আমরা যেতে পারবো। মাশরাফি মানেই বিস্ময়। ইনজুরির কারণে বাঁ হাঁটুতে অন্তত 7 বার অস্ত্রোপচার করা হয়েছে তার, তারপরও দমে যাননি তিনি। বরাবরই ওই অদৃশ্য ইনজুরির ভূতকে তাড়িয়ে ফিরেছেন বীরবিশে। এই মুহূর্তে আসলে টেস্ট ক্রিকেটে আছে যেখানে বোলাররা তাদের অ্যাগ্রেসিভনেস শো করতে পারে, অনেক কিছু করতে পারে। সো এই ক্রিকেটটা অনেক মিস করি। তো ইনশাল্লাহ চেষ্টা করব, দেখা যাক এই নেক্সট 3 মাসটা আগে পার করি, তারপরে চিন্তা করবো ইনশাল্লাহ। 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ইনজুরিতে পড়েন ম্যাশ, তারপর আর ফেরা হয়নি সাদা পোশাকের ক্রিকেটে। প্রত্যেকের কন্ট্রিবিউশন আমি মনে করি। হুমায়ুন কবির, রোজ, সময় সংবাদ, ঢাকা। এসএ গেমসকে সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণার একদিন পরই অনুশীলন শুরু করেছে জাতীয় হকি দল। গতকাল বিকেলে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কোচ মাহবুব হারুনের অধীনে অনুশীলন করেছে জাহিদ সারোয়াররা। এদিকে সাম্প্রতিক সময়ে হকি খেলোয়াড়দের পারফরমেন্সের ভিত্তিতেই দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কোচ। আর এসএ গেমসে ফাইনাল খেলার লক্ষ্যের কথা জানিয়েছেন দলের অধিনায়ক। দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমস হকিতে বাংলাদেশের সাফল্য ব্রোঞ্জের মাঝেই সীমাবদ্ধ। তবে এবারের আসরে সাফল্যের পাল্লা ভারী করার লক্ষ্যে দীর্ঘ 2.5 মাসের ক্যাম্পের পর ঘোষণা করা হলো 18 সদস্যের দল, যাতে নেই অভিজ্ঞ চয়ন ও রানা। 2006 সালে জাতীয় দলে ডাক পাওয়ার পর এই প্রথম দল থেকে বাদ পড়েছেন চয়ন। চূড়ান্ত দল ঘোষণার পর প্রথম দিনের অনুশীলনে ব্যক্তিগত কারণে উপস্থিত ছিলেন না রাসেল মাহমুদ জিমি। খেলার মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনা দিয়ে 2015 সালে আলোচিত ছিল দেশের হকি। তাই তো নতুন বছরের শুরুতেই জাতীয় দলের এই অনুশীলনের মধ্য দিয়ে হকি মাঠে আবারও যেন এসেছে প্রাণের সঞ্চার। এদিকে আসন্ন এসএ গেমসে দল ভালো করবে বলে আশা প্রকাশ করেছেন দলের নতুন অধিনায়ক। জানালেন ফাইনালের লক্ষ্য নিয়ে এসএ গেমসে যাত্রা করবে তার দল। আমরা অক্টোবরের 15 তারিখ থেকে ক্যাম্প শুরু হয়েছে, তো তার মধ্যে আমরা একটি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলে এসেছি। তো সেখানে আমাদের যে ল্যাকিংসগুলো ছিল, সেই ল্যাকিংসগুলো নিয়ে এখন আমাদের কোচ কাজ করতেছে। এই দল নিয়ে আমি অনেক আশাবাদী। আমাদের লক্ষ্য থাকবে ফাইনাল খেলার, বাট বলবো না যে আমরা চ্যাম্পিয়ন হব কি এরকম কিছু। আমাদের লক্ষ্য থাকবে একটা ভালো কিছু করার, যাতে আমরা বলতে পারি যে না, ইন্ডিয়া পাকিস্তান আমাদের যেরকম আছে আমরা ফাইট দিয়ে কিংবা লড়াই করে খুব ভালো একটা খেলা উপহার দিতে চাই। এদিকে সাম্প্রতিক সময়ে খেলোয়াড়দের পারফরমেন্সের উপর ভিত্তি করেই দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কোচ। বললেন, পরিকল্পনা মতো খেলতে পারলে এসএ গেমসে ভালো ফলাফল সম্ভব। 44 নিয়ে শুরু করেছি, এখন আমার টিমে আছে 18 জন, 4 জন স্ট্যান্ড বাই। সো যারা বেস্ট পারফর্ম করেছে তাদেরকে আমি নিয়েছি, এবং আমার মনে হয় যদি আমার প্ল্যান অনুযায়ী এরা খেলতে পারে তাহলে ইনশাল্লাহ অতীতের যে রেজাল্ট হয়েছে ইনশাল্লাহ তার থেকে ভালো করতে পারবে। আগামী 6 ফেব্রুয়ারি ভারতে বসবে এসএ গেমসের দ্বাদশ আসর। মাহফুজুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সাফ সুজুকি কাপের খবর। সাফ সুজুকি কাপের 11তম আসরের চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ভারত। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে 2-1 গোলে হারিয়েছে তারা। এ নিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো সাফের শিরোপা ঘরে তুলল ভারত। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফের শিরোপা, তাও আবার রেকর্ড 7মবারের মতো। নিজেদের মাটিতে তাই বাঁধন হারা উল্লাসে মেতেছে সুনীল ছেত্রীরা। শিরোপার সঙ্গে আছে গেল আসরে আফগানদের কাছে শিরোপা হারানোর প্রতিশোধ নেয়ারও আনন্দ। অন্যদিকে সাফে আফগানদের এটি শেষ অংশগ্রহণ। শেষ মিশনটা শিরোপা দিয়ে সাজানোর লক্ষ্য ছিল আফগানিস্তানের, কিন্তু শেষটা আনন্দের হলো না ফয়সাল শায়েস্তেদের। এর আগে শিরোপার লক্ষ্যে ত্রিবান্দ্রাম আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু থেকে আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে দুদল। তবে স্বাগতিকদের চেয়ে শুরুতে বেশ কিছু ভালো সুযোগ পেয়েছিল আফগানিস্তান। বল দখলের লড়াইও এগিয়েছিল তারা। 8 মিনিটে আফগানদের এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন জাজাই, তবে স্বাগতিক গোলরক্ষক গুরপ্রীতের দৃঢ়তায় গোলের সুযোগ পায়নি তারা। এরপর 11 মিনিটে আবারও গোলের সুযোগ হারান আফগান অধিনায়ক ফয়সাল শায়েস্তে। অবশেষে 70 মিনিটে জুবায়ের আমিরের গোলে লিড পায় আফগানিস্তান। কিন্তু 2 মিনিট পরই ভারতের হয়ে সমতা আনেন লাল পেকলুয়া। 1-1 সমতায় নির্ধারিত সময়ের খেলা শেষ হলে অতিরিক্ত সময় গড়ায় ম্যাচ। এরপর 101 মিনিটে স্বাগতিকদের 2-1 এগিয়ে দেন সুনীল ছেত্রী। ম্যাচের শেষ দিকে আপ্রাণ চেষ্টা করেও আর গোল করতে পারেনি আফগানিস্তান। শেষ পর্যন্ত আর গোল না হয় শিরোপার উল্লাসে মাতে ভারত, আর হতাশা নিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর থেকে বিদায় নেয় আফগানিস্তান। আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন জুবায়ের আমিরি।
gets the top goal scorers award. আর মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার হয়েছেন অধিনায়ক সুনীল ছেত্রী। The most valuable award. পারভিন আক্তার, সময় সংবাদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। লা লিগায় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার পর হোঁচট খেল আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ। স্তাদিও দা মেস্তায়ায় স্বাগতিক ভ্যালেন্সিয়ার সঙ্গে 2-2 গোলে ড্র করেছে মাদ্রিদিস্তানরা। ফলে 18 ম্যাচে 37 পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইটা আরও কঠিন হয়ে গেল বেনিতেজের শিষ্যদের জন্য। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম হটস্পার 1-1 গোলে ড্র করেছে এভারটনের সঙ্গে। শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়ার সাথে ছিল সব গুঞ্জন পেছনে ফেলে কোচ রাফায়েল বেনিতেজের অবস্থানটা আরো সুসংহত করা। তাই ম্যাচের শুরু থেকে ভ্যালেন্সিয়ার রক্ষণভাগ ছিন্ন ভিন্ন করতে ব্যস্ত হয়ে ওঠেন বেল, বেনজেমা ও রোনালদোরা। দ্রুতই আসে ফলাফল। 16 মিনিটে স্বাগতিক প্রায় 55,000 দর্শককে হতাশ করে মাদ্রিদিস্তানদের লিড এনে দেন ফরাসি স্ট্রাইকার বেনজেমা, অ্যাসিস্ট করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর প্রথমার্ধের শেষ মুহূর্তে স্বাগতিক মিডফিল্ডার আন্দ্রে গোমেজকে পেপে অবৈধভাবে বাধা দিলে পেনাল্টি পায় গ্যারি নেভিলের শিষ্যরা, যা থেকে গোল করে দ্য অরেঞ্জেসকে সমতায় ফেরান স্প্যানিশ মিডফিল্ডার দানিয়েল পারেহো। সমতার প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের সবচেয়ে বড় ধাক্কা খায় মাদ্রিদিস্তানরা। 69 মিনিটে স্বাগতিক ডিফেন্ডার জোয়াও কানসেলোকে ফাউল করে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন মাদ্রিদিস্তান মিডফিল্ডার মাতেও কোভাসিচ। 10 জনের দল নিয়েও 82 মিনিটে সফরকারীদের আবারও এগিয়ে নেন গ্যারেথ বেল, কিন্তু এর 1 মিনিট পর স্প্যানিশ ফরওয়ার্ড পাসে আলকাহেসের হেডে সমতায় ফেরে দ্য অরেঞ্জেস। গেল 2 ম্যাচ ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় না পাওয়া রিয়াল মাদ্রিদ মরিয়া হয়ে ওঠে গোলের জন্য। শেষ 5 মিনিটে আদায় করে নেয় 3টি কর্নার, কিন্তু সাফল্যের দেখা না পাওয়ায় ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বেনিতেজের শিষ্যদের। অন্যদিকে 2014 10 নভেম্বরের পর ঘরের মাঠে অপরাজেয় থাকার রেকর্ডটি আরও সমৃদ্ধ করার আনন্দে মাতে ভ্যালেন্সিয়া। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম হটস্পারের মুখোমুখি হয়েছিল এভারটন। ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করে পচিতিনির শিষ্যরা, কিন্তু 22 মিনিটে পাল্টা আক্রমণ থেকে এভারটনকে প্রথম লিড এনে দেন অ্যারন লেনন। কিন্তু প্রথমার্ধের শেষ মুহূর্তে স্পার্সদের সমতায় ফেরান এভারটনের সাবেক ইংলিশ মিডফিল্ডার বামিজেল আলী। দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণাত্মক হয়ে ওঠে দুদলই, ফলে প্রথমার্ধের 1-1 গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুদলকে। শায়লা পারভীন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত হয়ে ঢাকা, রাজশাহী ও লালমনিরহাটে 3 জনের মৃত্যু, আহত শতাধিক। রাজধানীতে হেলে পড়েছে বহুতল একটি ভবন। উৎপত্তিস্থল ভারতের মণিপুরে নিহত 8। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে রাজশাহীতে গেল 1 সপ্তাহে 10 শিশুর মৃত্যু। হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা, সচেতনতার পরামর্শ চিকিৎসকদের। 8 জানুয়ারি থেকে টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। প্রস্তুতি শেষ পর্যায়ে, পুরো মাঠ সিসি ক্যামেরার আওতায়। কক্সবাজার সমুদ্র সৈকতে গড়ে তোলা হচ্ছে নিরাপত্তা বলয়। স্থাপন করা হচ্ছে ফায়ার অ্যান্ড রেস্কিউ স্টেশন। টেকনাফ ও সেন্ট মার্টিনে বিশেষ ডুবুরি ইউনিট। এবং 2022 সাল পর্যন্ত বিশ্বে পুকুরে মাছ চাষে এগিয়ে থাকবে বাংলাদেশ, বলছে FAO। আমিষের ঘাটতি পূরণে বিশাল সমুদ্রকে কাজে লাগানোর পরামর্শ। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক, রবি ও সিটিসেল নাম্বার থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নাম্বারে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। সঙ্গে থাকুন সময়ের।